আসসালামু আলাইকুম। আজকে আমি আমার এটা নতুন ভিডিও, মানে আমার এটা প্রথম ভিডিও বলতে গেলে। তো আজকে আমি আমার ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নম্বর 14 নিয়ে আলোচনা করব। তো 14 পৃষ্ঠায় আমাদের রয়েছে সুখী মানুষ নিয়ে একটি গল্প, যেটা লিখেছেন মমতাজ উদ্দিন আহমদ। তো এখানে আমাদের কিছু ইম্পর্টেন্ট জিনিসও আমি তোমাদেরকে বলে দিব। প্রথমেই রইল নাটকের চরিত্র। তো নাটকের চরিত্র মোট 5টি রয়েছে। মোড়ল, বয়স 50, কবিরাজ, হাসু, রহমত, লোক। আবার এই 5 জনের আবার তোমাদের বয়সটাও দেওয়া রয়েছে। আমরা একটু যদি পিছনে চলে যাই 13 নম্বর পেজে, সেখানে আমরা পাবো যে মমতাজ উদ্দিন আহমদের লেখা। তিনি একজন বিখ্যাত নাট্যকার। তার লেখা বিখ্যাত নাটকের মধ্যে আছে স্বাধীনতা আমার স্বাধীনতা, কি চাহ সংকোচে। তো এই জিনিসটা আমাদের মেইনলি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে রয়েছে তোমাদের যারা নাটক লেখেন তাদের নাট্যকার বলে। তো প্রশ্ন আসতে পারে যে যারা নাটক লেখে তাদের কি বলে। তারপরে হয়েছে গিয়ে একজনের সঙ্গে অন্যজনের যেসব কথা হয় নাটকে, সেগুলোকে কি বলা হয়। তো সেগুলোকে সংলাপ বলে। এরকমই কিছু প্রশ্নও রয়েছে এখানে। তো তারপরে হয়েছে গিয়ে এই নাটকে কোন ভাষা ব্যবহার করা হয়েছে, প্রমিত ভাষা। এইখান থেকে এখন আমরা চলে যাচ্ছি গল্পতে। আমি এখন প্রথমে এটাকে রিডিং করব, তারপরে তোমাদেরকে ইম্পর্টেন্ট লাইনগুলো বলে দিব, আর আমি শব্দার্থ থেকে শেষ করব। মোড়লের অসুখ। বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে। কবিরাজ মোড়লের নাড়ি পরীক্ষা করছে। মোড়লের আত্মীয় হাসু মিয়া আর মোড়লের বিশ্বাসী চাকর রহমত আলী অসুখ নিয়ে কথা বলছে। হাসু: রহমত, ও রহমত আলী। রহমত: শুনছি। হাসু: ভালো করে শুনো। ওই কবিরাজ যতই নারী দেখুক, তোমার মোড়লের নিস্তার নেই। রহমত: অমন ভয় দেখাবেন না, তাহলে আমি হাউমাউ করে কেঁদে লেগে যাব। হাসু: কাঁদো, মন উজাড় করে কাঁদো। তোমার মোড়ল একটা কঠিন লোক, আমাদের সুবর্ণপুরের মানুষকে বড় জ্বালিয়েছে। এর গরু কেড়ে তার ধান লুটে করে তোমার মোড়ল আজ ধনী। মানুষের কান্না দেখলে হাসে। তো এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস রয়েছে যে মেইনলি মোড়ল যেখানে থাকে সেটা মেইনলি হচ্ছে গিয়ে সুবর্ণপুরের মানুষ। যেহেতু মোড়ল ওইখানে থাকে, নিশ্চিত মোড়ল হচ্ছে গিয়ে সুবর্ণপুরের। তো সুবর্ণপুরের মানুষকে কারা জ্বালিয়েছে, কে জ্বালিয়েছে, তো এখানে লিখতে পারি মোড়ল জ্বালিয়েছে। তারপরে কিভাবে জ্বালালো, কিভাবে মোড়ল ধনী হলো, সেই হিসাব করলে আমরা লিখতে পারি এর গরু কেড়ে তার ধান লুটে করে মোড়ল আজ ধনী হয়েছে। তারপরে আমাদের পরের পেজটায় চলে যাচ্ছি আমরা, 15 নম্বর পেজ। এখানে রয়েছে রহমত: তাই বলে মোড়লের ব্যায়াম ভালো হবে না কেন? হাসু: হবেই না তো, মোড়ল যে অত্যাচারী, পাপী। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধেও কাজ হয় না। দেখে নিও মোড়ল মরবে। মোহাম্মদ: আর আজে বাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান। কবিরাজ: এত কোলাহল করো না, আমি রোগীর নাড়ি পরীক্ষা করছি। রহমত: ও কবিরাজ, নারী কি বলছে, মোড়ল বাঁচবে তো? কবিরাজ: মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়। আমি যা বলি মনোযোগ দিয়ে তাই শ্রবণ করো। হাসু: আমাকে বলুন, মোড়ল আমার মামাতো ভাই। তো এখান থেকে আমরা পেলাম হাসু কে। হাসু হচ্ছে গিয়ে মোড়লের মামাতো ভাই। রহমত: মোড়ল আমার মনিব। এখান থেকে আমরা আরও একটা পেলাম যে মোড়লের চাকর, বিশ্বাসী চাকর মেইনলি আমরা পিছনে একবার পেয়েছি। আমি তোমাদের বলতে মেইনলি একটু ঘুরে গিয়েছিলাম। এখানে আছে যে বিশ্বাসী চাকর, এই যে এখানেই আছে বিশ্বাসী চাকর হচ্ছে গিয়ে এই কী বলে তোমাদের হাসু, রহমত। রহমতটা হচ্ছে গিয়ে মোড়লের বিশ্বাসী চাকর। তারপরে যাই কবিরাজ: এই নিষ্ঠুর মোড়লকে যদি বাঁচাতে চাও তাহলে একটি কঠিন কর্ম করতে হবে। হাসু: বাঘের চোখ আনতে হবে। কবিরাজ: আরও কঠিন কাজ। রহমত: হিমালয় পাহাড় তুলে আনবো।
কবিরাজ, পাহাড় সমুদ্র চন্দ্র নক্ষত্র কিছুই আনতে হবে না। মোড়ল, আর সহ্য করতে পারছি না, জ্বলে গেল, হাড় ভেঙে গেল, আমাকে বাঁচাও। কবিরাজ, শান্ত হও। ও রহমত, মোড়লের মুখে শরবত ঢেলে দাও। তো এখান থেকে আমরা পেলাম মোড়লকে মিলকে শরবতটা দিল। রহমত মোড়লের বিশ্বাসী চাকর তাকে শরবত দিল। হাসু, ওই মোড়ল জোর করে আমার মুরগি জবাই করে খেয়েছে, আমি আজ মুরগির দাম নিয়ে ছাড়ব। মোড়ল, ভাই হাসু, এদিকে এসো, আমি সব দিয়ে দেব, আমাকে শান্তি এনে দাও। কবিরাজ, মোড়ল তুমি কি আর কোনো দিন মিথ্যা কথা বলবে? মোড়ল, আর বলবো না, এই তোমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করছি, আর কোনোদিন মানুষের উপর জবরদস্তি করব না, আমাকে ভালো করে দাও। কবিরাজ, লোভে পাপ, পাপে মৃত্যু, আর কোনোদিন লোভ করবে? তো এখান থেকে আমরা আরও একটা কোয়েশ্চেন পেয়ে গেলাম যে লোভে পাপ, পাপে মৃত্যু এটি কে লিখেছে, কে বলেছে? তো এখান থেকে আমরা উত্তর পেলাম কবিরাজ, এর অ্যান্সার হবে তাহলে কবিরাজ। তারপরে মোড়ল, না, লোভ করব না, অত্যাচার করব না, আমাকে শান্তি দাও, সুখ দাও। কবিরাজ, তাহলে মনের সুখে শুয়ে থাকো, আমি ওষুধের কথা চিন্তা করছি। মোড়ল, সুখ কোথায় পাবো, আমাকে সুখ এনে দাও। হাসু, অন্যের মনে দুঃখ দিলে কোনোদিন সুখ পাবে না। মোড়ল, আমার কত টাকা, কত বড় বাড়ি, আমার মনে দুঃখ কেন? কবিরাজ, চুপ করো, যত কোলাহল করবে তত দুঃখ বাড়বে। হাসু, এদিকে এসো, আমার কথা শ্রবণ করো। মোড়লের ব্যারাম ভালো হতে পারে যদি আজ রাত্রেই মধ্যেই রহমত, যদি কি? কবিরাজ, যদি আজ রাত্রের মধ্যেই। হাসু, কি করতে হবে? কবিরাজ, যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো। রহমত, ফতুয়া? কবিরাজ, হ্যাঁ, জামা, এই জামা হবে একজন সুখী মানুষের, তার জামাটা মোড়লের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড়মর্মর রোগ ভালো হবে। এখান থেকে আমরা পেলাম যে কী রোগ তার ভালো হবে, মানে মোড়লের কী রোগটা রয়েছে যার কারণে মোড়লের কবিরাজের দরকার হলো, সে এত অসুস্থ হয়ে পড়লো। সেখানে আমরা পাই যে হাড়মর্মর রোগটার কারণেই মোড়ল এত অসুস্থ। তারপর রহমত, এ তো খুব সোজা ওষুধ। তো সবাই মনে করলো অনেক সোজা হয়তো এই জিনিসটা। কবিরাজ বলল, সোজা নয়, খুব কঠিন কাজ। যাও, সুখী মানুষকে খুঁজে দেখো, সুখী মানুষের জামা না হলে অসুখী মোড়ল বাঁচবে না। মোড়ল, আমি বাঁচবো, জামা এনে দাও, 1000 টাকা বকশিস দিব। তো এখান থেকে আমরা আরও একটি প্রশ্ন পেয়ে গেলাম মেইনলি, যে মোড়লের মানে কয় টাকা বকশিস দিবে মোড়ল, তাকে জামা এনে দিলে 1000 টাকা বকশিস দিবে। তারপরে রইল দ্বিতীয় দৃশ্য। এখান থেকে আমরা দ্বিতীয় দৃশ্য পেলাম, আর এর আগে ছিল প্রথম দৃশ্য। একটাই আমাদের প্রশ্ন থাকতে পারে যে কয়টি দৃশ্য, মেইনলি আমাদের কয়টি দৃশ্য রয়েছে সুখী মানুষের। তো সেখানে অ্যান্সারটা হবে গিয়ে দুইটি দৃশ্য রয়েছে, যেহেতু প্রথম আর দ্বিতীয়। তো বনের ধারে আধার রাত্রে চাঁদের স্নান আলো, ছোট একটি কুঁড়ে ঘরের সামনে হাসু মিয়া ও রহমত হাত দিয়ে ভাবছে। রহমত বলছে, কি তাজ্জব কথা, 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না, যাকেই ধরি সেই বলে, না ভাই আমি সুখী নই। তো এখানে ওরা ভেবেছিল হয়তো অনেক সোজা এই বিষয়টা, কিন্তু আসলে এটা কঠিন হয়ে দাঁড়ানো। হাসু বলল, আর তো সময় নেই ভাই, এখন 12টা, সুখী মানুষ নেই, সুখী মানুষের জামাও নেই, মোড়ল তো তাহলে এবার মরবে। তারপরে রহমত বলল, আহারে, আমার এখন কি করব, কোথায় একটা সুখী মানুষ পাবো যে কিনা? হাসু, পাওয়া যাবে না, সুখী মানুষ পাওয়া যাবে না, সুখ বড় কঠিন জিনিস। এ দুনিয়াতে ধনী বলছে আরও ধন দাও, ভিখারি বলছে আরও ভিক্ষা দাও, পেটুক বলছে আরও খাবার দাও, শুধু দেও আর দাও, সবাই অসুখী। তো এখানে একটা প্রশ্ন হতে পারে যে সবাই অসুখী কেন, কেন সবাই অসুখী? এটা আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। তারপরে রয়েছে রহমত, আমরাও বলছি, মোড়লের জন্য জামা দাও, আমাদের বকশিস দাও, আমরাও অসুখী। হাসু, চুপ চুপ, ঘরের মধ্যে যে কে যেন কথা বলছে। রহমত, ভূত নাকি? চলেন পালাই যাই, ধরতে পারলে মাছ ভাজা করে খাবে। হাসু বলছে, এই যে ভাই, ঘরের মধ্যে কি কেউ আছে? তো
এবার লোক বলছে, একটা লোক ছিল মেইনলি, উনি ছিল সুখী মানুষ, আমি পড়ছিলাম তো। বললো যে আমি একজন সুখী মানুষ। হাসু বললো, হ্যাঁ তোমার কোনো দুঃখ নেই? লোক বললো, না, সারাদিন বনে বনে কাঠ কাটি, সেই কাঠ বাজারে বেচি, যা পাই তাই দিয়ে চাল ডাল কিনি, মনের সুখে খেয়ে দিয়ে গান গাইতে গাইতে শুয়ে পড়ি, এক ঘুমেই রাত কাবার। তো হাসু বলল যে বনের মধ্যে একলা ঘরে তোমার ভয় করে না যদি চোর আসে? লোক, চোর আমার কি চুরি করবে হাসু? তোমার সোনাদানা, জামা জুতা। লোকটি প্রাণ খোলা হাসছে। রহমত হা 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 করে পাগলের মতো হাসছো কেন ভাই? লোক, তোমাদের কথা শুনছি। চোরকে তখন বলবো, নিয়ে যাও, আমার যা কিছু আছে নিয়ে যাও। হাসু বলবে, তুমি তাহলে সত্যিই সুখী মানুষ? লোক বলবে, দুনিয়াতে আমার মতো সুখী কে? আমি সুখের রাজা, আমি মস্ত বড় বাদশা। রহমান বলল, ও বাদশা ভাই, তোমার গায়ের জামা কোথায়? ঘরের মধ্যে রেখেছো? তোমাকে 100 টাকা দিব, জামাটা নিয়ে এসো। লোক বলল, জামা? রহমত, জামা মানে জামা, এই যে আমাদের এই জামা মতো জিনিস, তোমাকে 500 টাকা দেব, জামাটা নিয়ে এসো। মোড়লের খুব কষ্ট হচ্ছে। লোক, আমার তো কোনো জামা নেই ভাই। হাসু, মিছে কথা বলো না। লোক, মিছে বলবো কেন? আমার ঘরে কিছুই নেই, সেই জন্যই তো আমি সুখী মানুষ। তো মেইনলি গল্পটা ছিল হচ্ছে গিয়ে তোমাদের, মোড়ল খুবই অসুস্থ ছিল, তাই মোড়লকে কবিরাজ ডাকা হলো। কবিরাজ বলল যে এই কী বলে, ফতুয়া লাগবে, মেইনলি জামা একজন সুখী মানুষের। তো রহমতের হাসু ভাবলো এটা হয়তো অনেক সহজ একটা বিষয়। তারা 5টা গ্রাম ঘুরেও পেল না, এখানেই রয়েছে 5টা গ্রাম খুঁজেও, এই যে এটা একটা ইম্পর্টেন্ট, সরি আমি ভুলতে বলে গেছি হয়তো, নাকি বলছি আমার মনে নেই, আমি আবারও বলে দিচ্ছি। 5 গ্রামে একজনও সুখী মানুষ পেলাম না। এখানে দেখো কয়টি গ্রাম খুঁজে পেল না, 5টা গ্রাম খুঁজেও পেল না। তারপরে তো সুখে মানুষ হঠাৎ করে বসেছিল, তো কুড়ে ঘরের পিছনে বসেছিল মেনলি। তারপরে দেখলো কে জানি কুড়ে ঘরের ভিতরে রয়েছে, জিজ্ঞাসা করলো কে ভিতরে, তো দেখলো একজন সুখী মানুষ রয়েছে। মেনলি এটা চরিত্রতে তোমাদের লোক দেওয়া, দেখো তোমরা, লোক বয়স 40, সুখী মানুষ উল্লেখ করেনি মেনলি। আচ্ছা, তারপরে তার কাছে অনেক 500 টাকা, এখানেও ইম্পর্টেন্ট আছে, তাকে প্রথমে কয় টাকা অফার করছে? 100, তারপরে কত টাকা? 500 টাকা অফার করলো। তারপরে লোক বললো যে আমার তো কোনো নেই। এখন আমার একটু কষ্ট লাগলো যে পুরো গল্পটা কেন নেই ভাই এই বইতে, তো আমার একটু একটু রাগ হলো। তারপরে আমরা যাই হোক কথা না বাড়িয়ে শব্দার্থতে চলে আসি। 18 নম্বর পৃষ্ঠায় আমরা এইখানেই শেষ করব, শব্দার্থটা শেষ করে আমরা এখানে শেষ করব। আর আমি তোমাদেরকে সব ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আমি বানিয়ে লিখে তোমাদেরকে আমি কী বলে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো অত্যাচারী যে অত্যাচার করে, অমর যার মৃত্যু নেই, আত্মীয় পরিবারের ঘনিষ্ঠজন, কবিরাজ যিনি চিকিৎসা করেন, কুঁড়েঘর খড় দিয়ে ছাওয়া ছোট ঘর, কোলাহল করা বহু লোকের একসাথে কথা বলা, চাকর কর্মচারী ছটফট করা, অস্থির হয়ে নাড়াচাড়া করা, জবরদস্তি করা, জোর করা, তৎক্ষণাৎ সেই সময়, তাজ্জব কথা, অবাক করা কথা, দৃশ্য নাটকের অংশ, নক্ষত্র আকাশের তারা, নারী পরীক্ষা করা, রোগ নির্ণয় করা, নিষ্ঠুর যার মনে মায়া মমতা কম, নিস্তার রক্ষা, পাপী যে পাপ করে, প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, ফতুয়া জামা, বকশিস সুখী হয়ে দেওয়া উপহার, বাঘের চোখ আনা, কঠিন কাজ করা, বিশ্বাসী যাকে বিশ্বাস করা যায়, ব্যামো অসুস্থতা, ব্যারাম অসুস্থতা, দুইটাই সেম, মন উজাড় করে কাঁদা, ইচ্ছে মতো কাঁদা, মানুষকে জ্বালানো, মানুষকে কষ্ট দেওয়া, মূর্খ বোকা, মোড়ল গ্রামের প্রধান, স্নান আলো, সামান্য আলো, শ্রবণ করা, সোনা, হাড়মর্মর রোগ, রোগের নাম, হিমালয় পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ের নাম। তো এখানে এইটি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হলো যে হিমালয়। আর নিষ্ঠুর আছে, দেখো তোমরা একেবারে শব্দার্থ যে লাইনটা, প্রথম লাইনটা ওটা একেবারে নিচে, নিষ্ঠুর। তো তোমাদের এক কথায় প্রকাশের মতো আসতে পারে, যার মনে মায়া মমতা কম তাকে কি বলে? নিষ্ঠুর। আবার হতে পারে নিষ্ঠুর কাকে বলে? যার মনে মায়া মমতা কম। তো এটাই আমাদের শেষ ছিল। তো আমি দেখলাম, আচ্ছা আমি দেখতেছি 19 নম্বর পেজই শেষ পেজ এইটা, তো এটাকে আমি শেষ করে দিই আজকের মধ্যে।
আচ্ছা, আজকেই শেষ করে দিচ্ছি। এখানে রয়েছে তোমাদের প্রমিত উচ্চারিত। আমরা কিন্তু দেখছি সুখী মানুষ গল্পটা কিন্তু প্রমিত ভাষায় লেখা হয়েছে, তাই হয়তো এখানে প্রমিত ভাষা নিয়ে কিছু বলা হয়েছে। তো আমি প্রথমে রিডিং করি। প্রমিত ভাষার শব্দের উচ্চারণ ঠিক মতো করতে হয়। সুখী মানুষ নাটক থেকে কিছু শব্দ বাম কলামে দেওয়া হলো। শব্দগুলোর উচ্চারণ কেমন হবে তা ডানের কলামে লিখে দেখানো হয়েছে। তোমার উচ্চারণ ঠিক হচ্ছে কি না এখান থেকে মিলিয়ে নাও। এখান থেকে তোমাদের একটু হার্ড আছে মেইনলি, এটা তোমাদের একটু কষ্ট করে শিখতে হবে, কারণ এখানে দেখো তোমরা ঘুম। আচ্ছা, আমি প্রথমটাই দেখি, অত্যাচারী। মানে ও ত ত চয়কারে চা রি। তো প্রথম ততে কিন্তু একটা তোমাদের নিচে হসন্ত রয়েছে, এরকম। এটা এর জন্য একটু হার্ড, কিন্তু এটা হসন্ত কিন্তু না দিলে তোমাদের মার্ক কাটা যাবে। তো এটা হচ্ছে গিয়ে প্রমিত উচ্চারণ, আর পাশে শব্দ দেওয়া, মেইন শব্দ থেকে প্রমিত উচ্চারণটা দেওয়া। তারপরে নিচে লেখা হচ্ছে গিয়ে উপস্থিত বক্তৃতায় প্রমিত ভাষার চর্চা। তোমরা প্রত্যেকে একটি করে বিষয় লিখে শিক্ষকের কাছে জমা দাও। এটা আমাদের দরকার নেই। তো এটা ছিল আমাদের লাস্ট বলা, মানে 19 নম্বর পেজ, লাস্ট পেজ। আমরা তো আজকে পড়লাম হচ্ছে গিয়ে সুখী মানুষ, 14 নম্বর পেজ থেকে 19 নম্বর পেজ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।